নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি লেখক জয় সেনগুপ্তর কলমে লেখা নিষ্কণ্টক গল্পটি তোমাদের পাঠ করে শোনাব। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং তোমার আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিও। আমাদের গল্পগুলি কেমন লাগছে তা তোমরা কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের কমেন্টে আমরা আরও বেশি ইন্সপায়ার্ড হই। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। গল্প পাঠে আমি তনুশ্রী। তাগড়াই চেহারার তপন মাইতি মারামারিতে ওস্তাদ। বাবা মারা যাওয়ার পর বাবার কারখানায় কাজে ঢুকেছিল 8 পাশ করা তপন। কিন্তু কয়েক মাস পরই সুপারভাইজারের সঙ্গে কী নিয়ে যেন কথা কাটাকাটি হয়। বদমেজাজি তপন বেধড়ক মেরেছিল সুপারভাইজারকে। নাক মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করেছিল তার। অন্য কর্মচারীরা সেদিন তপনকে ধরে না ফেললে মরেই যেত লোকটা। মাস 6 জেলের ঘানি টেনে বেরোনোর পরই পাড়ার কাউন্সিলর বাদল ব্যানার্জির নজরে পড়ল তপন। জেল থেকে বাড়ি ফেরার পর থেকে সে বাইরে বিশেষ বেরোতো না। শুয়ে বসে থাকত, টিভি দেখত আর মোবাইল ঘাঁটত। একদিন সকাল 8টার সময় বাদলের দলের মান্তু এসে ডাকল তপনকে। মান্তুকে দেখে একটু অবাক হলো তপন। তপনের জিজ্ঞাসু মুখের সামনে গলায় কর্তৃত্ব ফুটিয়ে মান্তু বলল, চল, তোকে বাদলদা ডেকেছে। তপন প্রশ্ন করল, বাদলদা ডেকেছে কেন? মান্তু হাত দুটো উপরে তুলে আড়মোড়া ভাঙার ভঙ্গিতে বলল, সে আমি জানি না, আমাকে পাঠালো তোকে ডেকে আনতে। তপন বলল, ঠিক আছে মান্তুদা, তুমি যাও, আমি জামা প্যান্ট পরে একটু পরে যাচ্ছি। বাদলদা 9টার সময় বেরিয়ে যাবে, তার মধ্যে যাস, বলে বেরিয়ে গেল মান্তু। ঘরে ঢুকে তপন ভাবতে লাগলো, ওকে কেন ডাকছে বাদলদা। পার্টির ছত্রছায়ায় অনেক ঘাপলা হয়, জানে তপন। সেই জন্যই বাদলদার কি ওকে দরকার পড়ল? সাইকেলটা বের করলো তপন। তার বাড়ি থেকে কিছুটা দূরে বাদলের বাড়ি। সাইকেলে উঠে প্যাডেলে চাপ দিল সে। বাদলের বাড়ি গিয়ে তপন দেখল তার আগে থেকেই 7-8 জন বসে আছে ওখানে। এদের চেনে তপন, এরা পাড়ারই লোকজন। সমস্যার কথা বলতে এসেছে নিশ্চয়ই। তপন ঢুকতেই বাদলদা দেখল তাকে, বলল, বস তপন, তোর সঙ্গে আমার দরকারি কথা আছে, এদের ছেড়ে দিয়ে আগে, তারপর বলছি। বাদলের ডান হাত ঝন্টু বসে আছে বাদলের পাশে। বাদল ঝন্টুকে নিজের মোবাইলটা দিয়ে বলল, নিকুঞ্জপুর থানার ওসি সুব্রত চ্যাটার্জিকে একটা ফোন লাগাতো। শুয়োরের বাচ্চাটা 3 বার ফোন করেছিল আজ, ধরিনি একবারও। ওসির সঙ্গে কথা বলার পর একে একে উপস্থিত সবাইকে বিদায় করে তপনের দিকে তাকালো বাদল। বলল, তুই তো এখন কিছু করছিস না, বেকার বসে আছিস বাড়িতে। মাথা নিচু করে তপন বলল, হ্যাঁ বাদলদা, জেল থেকে ছাড়া পাওয়ার পর আর কাজ পাইনি কোথাও। তোকে আমার কাজে লাগবে, তোর গায়ে শক্তি আছে, সাহসী ছেলে তুই। আমাদের পার্টিতে ভিড়ে যা, আমার সঙ্গে থাক, কাজকর্ম আমি দেব। তোর মতো হারামি ছেলেই আমার দরকার। তপন অবাক হয়ে তাকালো। বাদল ভুরু কুচকালো। হাঁ করে দেখছিস কি? রাজি আছিস কিনা বল।
ঠিক আছে, কি করতে হবে আমাকে? সেসব বলে দেবো, আগে আমাদের পার্টিতে জয়েন কর, তারপর। আর সেই যে বাদলের দলে ঢুকলো তপন, তার জীবনের মোড় ঘুরে গেল অন্যদিকে। বাদলের ছত্রছায়ায় বেড়ে উঠতে লাগলো সে। ধীরে ধীরে বাদল প্রমোটারিতে নামালো তপনকে। গায়ের জোর দেখানো আর মুখে কাঁচা খিস্তি দিতে তপনের জুড়ি ওই তল্লাটে আর কেউ ছিল না। এই রকম ছেলে যে প্রমোটারিতে উন্নতি করবে তা বুঝতে দেরি হয়নি বাদলের। তপন প্রথমে ছোটখাটো কাজ করত, তারপর বড় বড় ফ্ল্যাট তৈরি করতে শুরু করলো। মোটা কমিশন খেত বাদল। এই মাস্তান প্রমোটার তপনের ভিতরেই, কিন্তু আরেকটা তপন লুকিয়ে আছে, এবং ওর পেশার লোকেদের মধ্যে এই তপনকে খুঁজে পেতে হলে অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হবে। তপন যতই কথায় কথায় খিস্তির ফোয়ারা ছোটাক, মাস্তানি করে প্রমোটিং করুক, ওর চরিত্রের একটা বিশেষ দিক আছে। এখন না হয় তপন বড়লোক হয়েছে, কিন্তু একটা সময় তো গেছে যখন কষ্টে সৃষ্টে দিন চালাতে হতো তার পরিবারকে। তখন এমনও অনেকবার হয়েছে নিজে না খেয়ে সেই খাবার তুলে দিয়েছে পাড়ার কোনো ভিখিরিকে। আবার কখনো বা বাড়ির জন্য চাল কিনে ফেরার পথে, বাবা কদিন ধরে না খেয়ে আছি বলে হাত পাতা কোনো বৃদ্ধাকে সেই চাল দিয়ে খালি হাতে বাড়ি ফিরে এসেছে তপন। সেদিন হয়তো তার বাড়ির কারোর ভাত জোটেনি। এখনো তপন আপদে বিপদে মানুষের পাশে দাঁড়ায়, টাকা পয়সা দিয়ে সাহায্য করে, আর এত বড় লোক হওয়া সত্ত্বেও সকলের সঙ্গে সমানভাবে মেশে। পাড়ার চায়ের দোকানে চা খায়, রকে বসে আড্ডা মারে। টাকার অহংকার তপন দেখায় না কখনো। ইদানিং তোকে এত মনমরা লাগে কেন রে? সব সময় কিছু একটা চিন্তা করিস বলে মনে হয়। কেষ্টর দোকানে চা খেতে খেতে তপনকে বলল ওর ঘনিষ্ঠ বন্ধু সলিল। তপন মাথা নিচু করে বসেছিল। অন্যমনস্কভাবে চা খেতে খেতে সলিলের দিকে তাকালো সে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মাথা নামিয়ে ঘন ঘন চুমুক দিয়ে চাটা শেষ করে টেবিলের ওপর রাখল। 5 ফুট 9 ইঞ্চি লম্বা সলিলকে হ্যান্ডসাম বলা যায় স্বচ্ছন্দে। মাথা ভর্তি কালো চুল, খুব একটা ফর্সা না হলেও কালো বলা যায় না। চোখের দৃষ্টি খুব মায়াবী। সলিল পড়েছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত। তপনের একেবারে ছেলেবেলাকার বন্ধু সে। তপন কতবার বলেছে ওকে বাদলদার পার্টিতে যোগ দিতে, তারপর প্রমোটারি শুরু করতে। সলিল রাজি হয়নি, বলেছে আমাকে দিয়ে প্রমোটারি হবে না রে। কি রে, কিছু বললি না? সলিল ভুরু কুঁচকে তাকিয়ে আছে তপনের দিকে। তপন মাথা নিচু করেই বলল, কি বলবো বল, একটা ব্যক্তিগত ব্যাপার। তোর সব ব্যক্তিগত ব্যাপারই তো আমাকে বলিস, এটা আবার কিরকম ব্যক্তিগত যে আমাকে বলা যাবে না? আর এখন তো আমরা দুজন ছাড়া কেউ নেই এখানে। না, তা নয়, তোকে বলা যেতেই পারে। বল, কি হয়েছে? আসলে বিষয়টা হলো, মানে বাচ্চা কাচ্চার বিষয় আর কি। বাচ্চা কাচ্চার বিষয় মানে? সলিলের কোচকানো ভুরু আরো কুচকে গেল। মানে আমাদের বিয়ে হয়েছে তো অনেক দিন, এখনো। তপনের কথা শেষ হওয়ার আগেই সলিল বলল, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। তা ডাক্তার দেখিয়েছিস? বেশ কয়েকজন ডাক্তারকে দেখিয়েছি, কিন্তু
আসল ব্যাপারটা অন্য। আসল ব্যাপারটা অন্য মানে? মানে ডাক্তার বলে দিয়েছে আমি কোনোদিন বাচ্চার বাবা হতে পারবো না। এদিকে মিলি দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। যে দিন জানতে পেরেছে ওর কোনো সমস্যা নেই, গণ্ডগোলটা আমারই, ভীষণ অশান্তি শুরু করেছে। আমার সঙ্গে খুব দুর্ব্যবহার করছে। মুশকিল হলো সারোগেসি বা অন্য কোনো রকম পদ্ধতিতে বাচ্চা নিতে রাজি নয় ও। তা এসব শুনে আমি কি করব? এ তো ডাক্তারের কাজ। অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কিছু লাভ হয়নি। তাহলে একটা দত্তক নিয়ে নে। এরকম অবস্থায় তাই তো করে অনেকেই। বলেছিলাম, কিন্তু তাতে মিলি একেবারেই রাজি নয়। পরের বাচ্চাকে মানুষ করতে পারবে না বলে দিয়েছে। তাহলে তো আর কোনো রাস্তা নেই। তার ওপর আমাদের কাজের মাসি মিনতির কাছ থেকে মিলি শুনেছে কারা নাকি ওকে বাঁজা বলেছে। শুনে কেঁদেছে হাউ হাউ করে। বুঝতে পারছি খুব সমস্যায় পড়েছিস, কিন্তু এসব পারিবারিক ব্যাপার তোকে মাথা ঠান্ডা করে মোকাবেলা করতে হবে। অধৈর্য হলে চলবে না। না, ঠান্ডা মাথায় মোকাবিলার বাইরে চলে গেছে সব কিছু। এতটাই নির্লজ্জ হয়ে গেছে যে বলে কিনা প্রয়োজনে অন্য কারোর সঙ্গে শোবে। বাচ্চা ওর চাই। একবার ভয় দেখালো বাপের বাড়ি চলে যাবে। খুব কষ্ট করে কথাগুলো বলল তপন। রকচটা মস্তান বলে তাকে আর চেনাই যাচ্ছে না এই মুহূর্তে। সলিল একটু চুপ করে থাকে, তারপর বলে, এরকম করে কথা যে বলতে পারে তার বাপের বাড়ি চলে যাওয়াই ভালো। চলে যাক, ছেড়ে দে ওকে। ওকে ছেড়ে আমি থাকতে পারবো না রে, ভীষণ ভালোবাসি ওকে। বলতে বলতে কেঁদে ফেলল তপন। সলিল অবাক হয়ে তাকিয়ে রইল ওর দিকে। বেপরোয়া মারকুটে তপনের মধ্যে এরকম কোমলতা, ভালোবাসাও থাকতে পারে। সত্যি সকালে তপন বেরিয়ে গেলে খাঁ খাঁ ফাঁকা বাড়ি যেন গিলতে আসে মিলিকে। কেউ নেই ওকে সঙ্গ দেওয়ার। পাড়াপড়শির বাড়ি সব দূরে দূরে, আত্মীয় স্বজনও কেউ আসে না তেমন। এ এক ভয়াবহ নিঃসঙ্গতা। তপনের বাড়ি ফিরতে ফিরতে রাত 9:30-10টা বেজে যায়। ততক্ষণ নিঃসঙ্গতার চোরা বালিতে ডুবতে থাকে মিলি। ওর ভালোর জন্যই, ও যাতে মনের আনন্দে শান্তিতে থাকতে পারে, তার জন্য আমি সব কিছু করতে পারি। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে বলল তপন। ওর অসহায় ভাব দেখে খারাপ লাগছিল সলিলের, কিন্তু ওরই বা কি করার আছে। যাকে ছেড়ে দে এসব কথা, সবই আমার কপাল। মেসোমশাইয়ের অপারেশনের কি হলো? তপন পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সলিলকে দিয়ে নিজে ধরালো একটা। বাবার হার্টের অবস্থা এতটাই খারাপ যে খুব তাড়াতাড়ি অপারেশন করতে না পারলে বাবাকে বাঁচানো যাবে না, আর অপারেশনে প্রচুর টাকা লাগবে, যা জোগাড় করা অসম্ভব। কি যে করব। সলিল মাথা নিচু করল। তপন এক দৃষ্টে সলিলের দিকে তাকিয়ে রইল। তার মাথায় ঘুরছে অন্য একটা চিন্তা। সলিল একটা ছোট প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, সামান্য মাইনে, মালিক মারোয়ারি।
বাড়িতে সলিলের আইবুড়ো বোন, তার কি করে বিয়ে দেবে ভেবে পায় না। বাবা মায়ের ওষুধপত্র কিনতে গিয়ে প্রতি মাসেই অনেক টাকা ধার হয়ে যায়। এদিকে হার্ট অপারেশনও প্রচুর টাকার প্রয়োজন। তপন তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে দেখে সলিল জিজ্ঞাসা করে, কি দেখছিস ওভাবে? না, কিছু না। চোখ সরিয়ে নিল তপন। তারপর বলল, লাখ চারেক তো বটেই। তুই একটা কাজ কর, আজ রবিবার, তুই মঙ্গলবার মানে পরশুদিন একবার আমার সঙ্গে দেখা কর। দেখি টাকার কোনো ব্যবস্থা করতে পারি কিনা। এখানে চায়ের দোকানেই আয়, সকাল 9টা নাগাদ। হঠাৎ বেঞ্চি থেকে উঠে পড়ে দুজনের চায়ের দাম মিটিয়ে তপন মোটর বাইকে উঠে স্টার্ট দিয়ে সলিলকে বলল, মনে রাখিস পরশু সকাল 9টা। সলিল একটু অবাক হলো। কিরকম যেন অস্থিরভাবে চলে গেল তপন। এরকম তো কখনো করে না। জিজ্ঞেস করে, আজ তো ওর অফিস ছুটি, কোথায় যাবি এখন? বাইকে বস, পৌঁছে দিয়ে আসি। কিংবা বেশ কিছুক্ষণ গল্পগুজব করে, তারপর ওঠে। আজ যেন একটু অন্যরকম লাগলো তপনকে। মঙ্গলবার 9টার আগেই তপন এসে বসেছিল কেষ্টর চায়ের দোকানে। সলিল এলো 9টার একটু পরে। তপনের দিকে তাকিয়ে হাসল সলিল। তপন বলল, বস, চা খাবি তো? সলিলকে দেখে মনে হলো ও অফিস যাওয়ার জন্য তৈরি হয়েছে। এখান থেকে সোজা অফিসে চলে যাবি নাকি বাড়ি যাবি আবার? হ্যাঁ, একেবারে রেডি হয়েই বেরিয়েছি। সলিল বসল তপনের পাশে। কেষ্ট দারুণ চা বানায়। এখন থেকেই বেশ ভিড় শুরু হয়ে গেছে দোকানে। তপন বলল, সলিল উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল তপনের দিকে। সলিল জিজ্ঞাসা করল, কিছু ব্যবস্থা করতে পারলি? দুজনের চা খাওয়া হয়ে গেলে দাম মিটিয়ে তপন সলিলকে বলল, একটু এদিকে আয়। চায়ের দোকান থেকে একটু এগিয়ে একটা ফাঁকা জায়গায় দাঁড়ালো দুজনে। তপনের হাবভাব একটু অদ্ভুত লাগছিল সলিলের। সলিলকে সিগারেট দিয়ে নিজে একটা ধরালো তপন। তারপর বলল, শোন সলিল, তোকে আমি মোট 5 লাখ টাকা দেব একসঙ্গে। ওটা আর ফেরত দিতে হবে না, কিন্তু একটা শর্ত আছে। সলিল একটু অবাক হলো, বলল, আমার তো লাগবে 4 লাখ টাকা, 5 দিবি কেন? তপন ঘন ঘন কয়েকবার টান দিল সিগারেটে। তারপর বলল, 1 লাখ এক্সট্রা, কিন্তু ওই যে বললাম আমার একটা শর্ত আছে। একটা কাজ করতে হবে তোকে, তবেই পুরো টাকাটা পাবি তুই। অবশ্য টাকাটা আমি তোকে আগেই দিয়ে দেব, বলিস তো আজই, কিন্তু কাজটা তোকে করতে হবে। কি কাজ? সলিলের ভ্রু কুঁচকে গেল তপনের কথা শুনে। মনে মনে ভাবল, কি এমন কাজ যার জন্য 5 লাখ টাকা দেবে ওকে তপন, এবং তার ফেরতও নেবে না কোনো দিন? কাউকে খুনটুন করতে বলবে নাকি? বলতেও পারে। তপনের যা পেশা, তাতে কাউকে খুন করতে বলা আশ্চর্যের কিছু নয়। কিন্তু যত টাকাই দিক, খুন জখম সলিলের দ্বারা হবে না, সেটা সলিল নিজেও ভালো করে জানে। সেরকম কিছু বললে পরিষ্কার না বলে দেবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। তপন বোধহয় আন্দাজ করতে পারল সলিলের মনের কথা।
হাসল। কাউকে মারতে টারতে হবে না, তবে কাজটা খুব গোপন এবং এটা আমার আর তোর মধ্যেই থাকবে। আর শুধু একজন জানবে, সে হলো আমার বউ মিলি। সলিল বড় বড় চোখে অবাক হয়ে তাকিয়ে রইল তপনের দিকে। তপন বলল, দেখ, ব্যাপারটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এছাড়া আর কোনো উপায় নাই। একটু বিরতি দিয়ে আবার বলতে শুরু করলো তপন, তোকে তো সেদিন সবই বলেছি, আমি কোনো দিন বাবা হতে পারবো না। একটাই রাস্তা, অন্য কারোর মাধ্যমে। পুরো কথাটা শেষ করতে পারল না তপন। সলিল বিস্ফারিত চোখে তাকিয়ে রইল তপনের দিকে। তুই 5 লাখ টাকা পাবি। মেসোমশাইয়ের অপারেশনের পরেও কিছু টাকা তোর হাতে থাকবে। তোকে তো বোনটারও বিয়ে দিতে হবে, বয়স তো কারোর বসে থাকবে না। তাই বলছি, এই কাজটা তোকে করতে হবে, একেবারে নিঃশব্দে। আমি মিলির সঙ্গে কথা বলেছি, ও রাজি আছে। সলিল এক দৃষ্টে তাকিয়েছিল তপনের দিকে। এবার মাথা নামিয়ে আস্তে আস্তে বলল, এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? তোর সঙ্গে মিলির যথেষ্ট ভালো পরিচয় আছে। আমার বাড়িতে বহুবার গেছিস তুই। এ ব্যাপারে মিলির সম্মতি আছে। এবার তুই রাজি হয়ে যা। সন্তান ছাড়া ওর সারাটা জীবন দুঃখে ভরে থাকুক, এটা আমি সহ্য করতে পারবো না। লোকে ওকে বাজা বলবে, তার চেয়ে আমার আত্মহত্যা করা ভালো। এই এক অদ্ভুত প্রস্তাব, অদ্ভুত মানসিকতা। স্ত্রীকে এতটাই ভালোবাসে তপন যে নিজের স্ত্রীকে অন্যের শয্যাসঙ্গিনী করত, এতটুকু দ্বিধাবোধ নেই। এরকম প্রস্তাবে রাজি হওয়ার মতো মানসিকতা সকলের থাকে না। একটা দ্বিধাবোধ ন্যায় অন্যায়ের সীমারেখা ছাড়িয়ে যুক্তি আর যুক্তিহীনতার মাঝামাঝি দাঁড়িয়ে রইল সলিল। কিন্তু বাবার অপারেশন, তার জন্য যে অর্থের প্রয়োজন তা দেবে তপন। প্রস্তাবে রাজি না হলে বাবাকে হয়তো তিলে তিলে মৃত্যুর মুখে পৌঁছে দেওয়া ছাড়া তার কোনো উপায় থাকবে না। শেষ পর্যন্ত এই ভয়ানক প্রস্তাবে রাজি না হয়ে উপায় রইল না সলিলের। এক বছর পর সলিল যে বীজ বপন করেছিল মিলির শরীরে, তা বিফলে যায়নি। এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিল সে। তার জন্মের পর তপনের বাড়ির পরিবেশই পাল্টে গেছে। আনন্দে হুল্লোড়ে সারা দিন কেটে যায় মিলির। মিলির বাবা মেয়ের নাম দিয়েছেন স্নেহাশ্রী, ডাকনাম স্নেহা। তপনের দেওয়া টাকায় সলিলের বাবার হার্টের অপারেশন নির্বিঘ্নে হয়ে গেছে। তিনি এখন সুস্থ শরীরে হাঁটা চলা করছেন। স্নেহা জন্মানোর পর থেকে তপনের জীবনটাও অন্যরকম হয়ে গেছে, একেবারে অন্যরকম। ও বাদলদার ওখানে আর বিশেষ যায় না এখন। মাঝে মাঝে বুড়ি ছোঁয়ার মতো মুখ দেখিয়ে আসে, তবে সেটাও আর বেশি দিন করবে না। তপন ঠিক করেছে প্রমোটারি করবে না আর। মারপিট, গুন্ডামি, পার্টি পলিটিক্সের মধ্যে থাকবে না। বছরে সে যা টাকা করে নিয়েছে তাতে পায়ের ওপর পা দিয়ে আরো 2 পুরুষ কেটে যাবে।
সে এখন মেয়ের সঙ্গে খেলা করে, বউয়ের সঙ্গে গল্প করে, মেয়ের জন্য নানা রকম খেলনা, রঙিন বইপত্র কিনে আনে। সলিল প্রায় আসে তপনের বাড়িতে, স্নেহাকে কোলে নেয়, খেলা করে। তপন লক্ষ্য করেছে, স্নেহাকে যখন কোলে নেয় সলিল, তার চোখে রীতিমতো অপত্য স্নেহ ফুটে ওঠে। সলিলের এই ঘন ঘন আশা স্নেহাকে কোলে নেয়া মিলিত বটেই তপনেরও চূড়ান্ত বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সলিলকে বুঝিয়েছে তপন, শোন সলিল, তোর কাজের জন্য তোকে 5 লাখ টাকা দিয়েছি, কাজ হয়ে গেছে, এবার ভুলে যা সব। আমার বাড়িতে আর আসিস না, আমরা যেমন বন্ধু ছিলাম থাকবো, কিন্তু সেটা বাইরে, বাড়িতে একেবারে নয়। সলিল সরলভাবে তাকালো তপনের দিকে, বলল, কিন্তু স্নেহা তো আমারই মেয়ে, বল, আমার ওকে দেখতে ইচ্ছে করবে না? কোলে নিতে ইচ্ছে করবে না? মাঝে মাঝে তো আমাকে যেতেই হবে আমার মেয়েকে দেখতে, তাই না? তুই বল। তপনের বারণ শোনেনি সলিল। তার এই পিতৃত্বের অধিকার ফলানো বরদাস্ত করা সম্ভব হচ্ছিল না তপনের পক্ষে। এর কয়েকদিন পর সলিল যখন বোনের বিয়ে ঠিক হয়ে গেছে বলে 3 লাখ টাকা চাইল তপনের কাছে, তখন সলিলের ব্যাপারে চরম সিদ্ধান্ত নেয়ার কথা মাথায় এসেছিল তপনের। টাকা চাওয়ার মধ্যে ব্ল্যাকমেলিংয়ের গন্ধ পেয়েছিল সে। মাসখানেক হয়ে গেল বাদলের কাছে যায় না তপন, কিন্তু এভাবে যে পুরনো জীবনকে হঠাৎ ছেড়ে আসা যায় না তা বুঝতে পারিনি। তার জীবন এখন অভিমন্যুর চক্রব্যূহের মতো, সেখানে ঢোকা যায় কিন্তু বেরোনোর রাস্তা দেখানোর জন্য পাশে কেউ থাকে না। আর ঠিক 16 দিনের মাথায় খুব সকালে পিন্টু এসে কড়া নাড়ল তপনের বাড়িতে। তপন ঘুম চোখে দরজা খুলতেই পিন্টু বলল, তোকে বাদলদা ডেকেছে, তুই আজকাল যাচ্ছিস না কেন বাদলদার কাছে? সে কৈফিয়ত তোকে দেব না, যা বলবার বাদলদাকে আমি বলবো। বাদলদাকে গিয়ে বল 10টা নাগাদ আমি যাব বাদলদার অফিসে। পিন্টু তপনের পা থেকে মাথা পর্যন্ত দেখল তাকিয়ে, তারপর কোনো কথা না বলে পিছন ঘুরে বাইকে উঠে পড়ল। বাদলের ঘর ফাঁকাই ছিল, কেউ আসেনি তখনও পর্যন্ত। ঘরের বাতাসে ভেসে বেড়াচ্ছে সিগারেটের কটু গন্ধ। কিরে, তুই আর আসছিস না কেন? থমথমে মুখে বাদল প্রশ্ন করল তপনকে। আমি আর কিছু করব না, কোনো কাজই নয়, আমার আর ভালো লাগছে না। আমি আগেও একবার বলেছি তোমায়, আমার আর এসব কাজ করার ইচ্ছে নেই। তপন মাথা নিচু করে বলল, ভালো লাগছে না? কি ভালো লাগছে না? বাদল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এই পার্টি পলিটিক্স, প্রমোটারি এসব কিছুই আর করব না। তুই কি লাতখোর ছেলে রে? তোকে আমি রাস্তা থেকে তুলে এনে দাঁড় করালাম, আজ তুই বিশাল টাকার মালিক হয়েছিস, আর এখন বলছিস এসব ভালো লাগছে না? এভাবে সব কিছু ছাড়া যায় নাকি? বাদলের চোখের দিকে সরাসরি তাকালো তপন। আজ এত বছরে এই প্রথম তপনকে রাগতে দেখা গেল বাদলের সামনে। বাদলদা, জীবনটা আমার, সে জীবন আমি কিভাবে কাটাবো না কাটাবো সেটা আমার মর্জি। তুমি এখানে আমাকে বাধ্য করতে পারো না। বাদল অপলক তাকিয়ে রইল তপনের দিকে, তারপর বসে পড়ল চেয়ারে। বাদলের চোখ মুখ রাগে থমথম করছে। বলল, এটাই তোর ফাইনাল সিদ্ধান্ত? একদম। কিছুক্ষণ চুপ করে নিজেকে সামলালো বাদল।
যে কোনো বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে সে। চোখ মুখ যথাসম্ভব স্বাভাবিক করে বলল, ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তাই কর, যা, তোকে ছেড়ে দিলাম, কিন্তু আমার একটা শেষ অনুরোধ রাখবি। কি? তোকে আমি ছেড়ে দিচ্ছি, তবে আমার শেষ একটা কাজ করে দে, তারপর তুই তোর নিজের মতো করে জীবন কাটা। সেখানে আমার কিছু বলার নেই। কাল রাত 9টার সময় মনোজিৎ বালা 10 লাখ টাকা দিতে আসবে আমাকে। সেটা একটু ঝন্টুর সঙ্গে গিয়ে নিয়ে আসতে হবে। বালা আমার এখানে আসবে না, কারণ এখানে তখন সবাই থাকবে। ও আসবে চড়ার মাঠে। ওই সময় ওখানটা ফাঁকাই থাকে, কেউ দেখতে পাবে না। এই কাজগুলো তো তুই আর ঝন্টুই এতদিন করেছিস। এই মুহূর্তে আর কেউ নেই যাকে এই দায়িত্ব দিতে পারি। এই শেষ কাজটা করে দে, তারপর তুই একেবারে মুক্ত। নিজের ইচ্ছা মতো থাকবি, কিন্তু এটা করে দে শেষবারের মতো। ঠিক আছে, এবারই শেষ। ঝন্টুকে বলবে আমি 9:45 নাগাদ কেষ্টর চায়ের দোকানে থাকব। তপন আর কথা না বাড়িয়ে বেরিয়ে এলো বাইরে। তারপর বাইকে স্টার্ট দিল। তপন বেরিয়ে যাওয়া মাত্র বাদল তার সব খারাপ কাজের সঙ্গী শার্প শুটার ঝন্টুকে ফোন করল। বলল, এক্ষুনি আমার কাছে আয় ঝন্টু, জরুরি দরকার। মিনিট 10-এর মধ্যেই ঝন্টু এসে ঢুকলো বাদলের ঘরে। বাইরের দরজাটা বন্ধ করে দে, থমথমে মুখে বলল বাদল। ঘরের একেবারে কোণে যে আলমারিটা আছে সেটা খুলল বাদল। তারপর লকার খুলে স্মিথ অ্যান্ড ওয়েসনের .38 ক্যালিবারের একটা রিভলভার বের করল। চেম্বার খুলে দেখে নিল 6টা গুলি আছে কিনা। তারপর ঝন্টুর হাতে দিয়ে বলল, এটা রাখ, তপন আমাদের পার্টি ছেড়ে দিচ্ছে, প্রোমোটারিও, মানে আমাদের সঙ্গে ওর আর কোনো সম্পর্ক রইল না। পার্টির এবং আমার অনেক গোপন ব্যাপার জানেও। এমন কিছু বিষয় আছে যেগুলো ও আর আমি ছাড়া আর কেউ জানে না। সেগুলো বাইরে প্রকাশ হয়ে গেলে ভয়ানক বিপদে পড়ব আমি। জানি তপন তোর খুব ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু কিছু করার নেই। কাল রাতেই হারামিটাকে টপকে দিতে হবে। প্ল্যানটা তোকে আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শোন। এরপর বাদলদা যা যা বলল ঝন্টুর কানে ঢুকলেও মাথায় ঢুকলো না। বাদলের সবচেয়ে বিশ্বস্ত ছেলে ঝন্টু এর আগেও বাদলের হয়ে দুজনকে খুন করেছিল। পুলিশ কোনো প্রমাণ পায়নি, কিন্তু এই কাজটা ঝন্টু করতে পারবে না। তপনের সেই উপকারের কথা এখনো মনে রেখেছে ঝন্টু। কয়েক বছর আগে ঝন্টুর বউয়ের ক্যান্সার ধরা পড়ার পর অপারেশন থেকে শুরু করে যাবতীয় খরচ সব তপনই করেছে। কয়েক লক্ষ টাকা তো বটেই, সেই টাকা এখনো পর্যন্ত তপন চায়নি ঝন্টুর কাছে। সেই রাতেই তপনকে বাদলের সব প্ল্যান বলে দিল ঝন্টু। তপন কিছুক্ষণ ভাবল, তারপর বলল, তুই একটা কাজ কর, কাল সকালে বাদলদাকে বল ফুড পয়জন হয়ে গেছে তোর, বারবার পায়খানা আর বমি হচ্ছে, সঙ্গে জ্বরও রয়েছে, তুই বেরোতে পারবি না বাড়ি থেকে। ঝন্টু একটু অবাক হলো তপনের কথা শুনে। বলল, কিন্তু তাতে কি হবে? তপন হাসল। ওস্তাদের মার শেষ রাতে কথাটা শুনেছিস? হ্যাঁ শুনেছি, কিন্তু তোকে আর কিছু ভাবতে হবে না, যা বাড়ি যা, আর যেরকম বললাম করিস। তোর এই উপকারের কথা কোনো দিনও ভুলব না।
পরদিন বেলা 10টা নাগাদ তপনকে ফোন করলো ঝন্টু। বলল, শোন তপন, এই মাত্র বাদলদার সঙ্গে ফোনে কথা হলো। বাদলদাকে আমি বুঝিয়ে দিয়েছি যে আমি যেতে পারছি না আজ। বাধ্য হয়ে বাদলদা প্ল্যান পাল্টেছে। এই কাজের দায়িত্ব আমি ছাড়া আর কাউকে দেবে না বাদলদা। তাই বাদলদা তোকে একাই যেতে বলবে চড়ার মাঠে। কাজটা বাদলদা নিজেই করবে। তাই বাদলদা অনেকটা আগে থেকেই ওখানে ঝোপের আড়ালে বা অন্য কোথাও লুকিয়ে থাকবে। তুই আসা মাত্র গুলি করবে তোকে। সব বলে রাখলাম, আজ আর বাড়ি থেকে বেরোস না যেন। তপন হাসল আর বলল, আমি জানতাম ঠিক এটাই হবে। এর ঠিক আধ ঘন্টা পরেই বাদলের ফোন এলো। বাদল বলল, তপন, একটা সমস্যা হয়েছে। ঝন্টু হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়েছে। ও যেতে পারবে না তোর সঙ্গে। তোকে একাই যেতে হবে চড়ার মাঠে। যাবি আর টাকাটা নিয়ে চলে আসবি। এটাই তোর শেষ কাজ, করে দে ভাই। তপন মনে মনে হাসল আর বলল, ঠিক আছে, তোমার কোনো চিন্তা নেই। আমি ঠিক সময় টাকা এনে তোমাকে দিয়ে দেব। শেষ কাজটা ভালোভাবেই করব বাদলদা। একটু পরে জামা প্যান্ট পরে বাড়ি থেকে বেরোলো তপন। কেষ্ট চায়ের দোকানে এসে সলিলকে ফোন করলো। বলল, একবার কেষ্টদার চায়ের দোকানে আয়, খুব দরকার। কিছুক্ষণের মধ্যেই সলিল চলে এলো সাইকেলে চেপে। তপন সলিলের হাত ধরে বলল, ভাই, তোর বোনের বিয়ের জন্য যে 3 লাখ টাকার কথা বলেছিলি, সেটার ব্যবস্থা হয়ে যাবে আজকেই। আজ একটা পার্টি টাকা দিতে আসবে আমাকে, তার থেকেই তোকে দিয়ে দিতে পারবো। সলিলের চোখ চকচক করে উঠল। আজই দিবি? হ্যাঁ, কেন নয়। পার্টি পেমেন্ট করবে 3.5 লাখ টাকা, তার থেকে 3 লাখ টাকা নিয়ে নিস তুই। বাহ, খুব ভালো হয় তাহলে। তুই একটা কাজ কর, আজ সন্ধে 7:30 নাগাদ আমার সঙ্গে চল। লোকটা চড়ার মাঠে আসবে, হাতে হাতে টাকা দিয়ে দেবে, তখনই নিয়ে নিস টাকাটা। চড়ার মাঠে কেন? সে তো এখান থেকে অনেকটা দূরে। সলিল অবাক হলো। ব্যাপারটা সিক্রেট, বাদলদা যেন না জানতে পারে। তাহলে ওকেও ভাগ দিতে হবে। সেই জন্যই বেছে নিয়েছি জায়গাটা, চড়ার মাঠ। রাতে ওখানটা একেবারেই ফাঁকা, কেউ ওদিকে ঘেঁষে না। ঠিক ঠিক বলেছিস। প্রত্যেকবার বাদলদাকে ভাগ দিতে হবে কেন? আমার নীতি হলো সবসময় অপরকে ভাগ দিয়ে খেতে নেই, মাঝে মাঝে পুরোটাই নিজেকে খেতে হয়। সন্ধেবেলা ঘরের লুকোনো জায়গা থেকে ওয়েবলি স্কটের রিভলভারটা বের করলো তপন। 6টা গুলি ভরে নিল চেম্বারে, আরও 6টা গুলি নিল সঙ্গে। তারপর কোমরে গুঁজে নিল রিভলভারটা। এই আগ্নেয়াস্ত্রটা ওকে বাদলদা দিয়েছিল, গুলিও। কোনো দিন এটা কাজে লাগানোর প্রয়োজন হয়নি, তবে আজ এটা কাজে লাগবে খুবই। পরদিন ভোরবেলা চড়ার মাঠে প্রাতকৃত্য করতে আসা একজন লোক বাদল আর সলিলের ডেড বডি পড়ে থাকতে দেখে সকলকে খবর দেয়। দুজনের শরীর একে অপরের চেয়ে অনেকটাই দূরে পড়েছিল। মাঠের ধারে ঝোপের আড়ালে পড়ে থাকা বাদলের শরীরগুলিতে প্রায় ঝাঁঝরা হয়ে গিয়েছিল। বাদলের মতো মানুষের এরকম পরিণতি হওয়া অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সলিল
যাকে বলা যেতে পারে একেবারে অজাতশত্রু, তাকে কে এভাবে মারতে পারে ভেবে আশ্চর্য হলো সবাই। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে সলিলকে, কপালে 2, বুকে আর পেটে 2 করে। তার শরীরটা পড়েছিল মাঠের একেবারে মাঝখানে। ব্যাস, এই ছিল আমার আজকের গল্প। লেখক জয় সেনগুপ্তর কলমে লেখা নিষ্কণ্টক। শুনলেন তো সলিলের অবস্থা কিরকম হলো? তাই কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। সলিলের অবস্থাও তাই হলো। তাই বেশি লোভ করতে নেই, তাই না? গল্পটা তোমাদের কেমন লাগলো তা প্লিজ তোমরা কমেন্টে জানিও। যদি আমার চ্যানেলের গল্প তোমাদের ভালো লাগে তাহলে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী গল্পগুলোই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছয়। আবার আসবো অন্য একটা নতুন কোনো গল্প নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।